না প্রায়োরিটি তো ট্যাক্স বাড়াতে হবে আমাদের, এবং ট্যাক্স বাড়ানোর মাধ্যমে যে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। ট্যাক্স বাড়বে আর লোডশেডিং সহ্য করতে হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অর্থনৈতিক সংকট সামাল দিতে কর বাড়ানো ছাড়া উপায় নেই। নতুন সরকার ক্ষমতায় আসার পর মানুষের মনে একটা স্বস্তির আশা জেগে উঠেছিল, যেন অবশেষে কষ্টের দিনগুলো শেষ হবে, জীবনযাত্রা একটু সহজ হবে। কিন্তু বাস্তবতা যেন অন্য গল্প বলছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বা কর বাড়ানো ছাড়া উপায় নেই। ট্যাক্স বাড়ানো মানে সরাসরি সাধারণ মানুষের ঘাড়ে নতুন চাপ, দ্রব্যমূল্য আরও বাড়বে, দৈনন্দিন খরচ বেড়ে যাবে, জীবনযাত্রার বোঝা আরও ভারী হবে। এর মধ্যেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আরেকটি চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, সংকট উত্তরণে ঋণের বোঝা আরও বাড়ানোর চেয়ে লোডশেডিং সহ্য করাই শ্রেয়। এর অর্থ কি? এর সোজা অর্থ, এই প্রচণ্ড গরমের মরশুমে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি থাকবে, মানুষকে হাত পাখা বা অন্য উপায়ে গরম সামলাতে হবে। শিল্প কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যে ধাক্কা লাগবে, কর্মসংস্থান কমে যাবে। নতুন সরকারের জন্য এটি একটি ভয়াবহ অশনি সংকেত। অর্থনীতি ও জনজীবনের এই দুই খড়গ যদি একসঙ্গে মানুষের ঘাড়ে পড়ে, তাহলে বিএনপি সরকার খুব দ্রুতই জনরোষের মুখে পড়বে। সরকারকে একটা জিনিস খুব সতর্কতার সাথে বুঝতে হবে। যদি তারা মনে করে যে জুলাই গণ অভ্যুত্থান শুধু চাকরির কোটা সংস্কারের দাবিতে হয়েছিল, তাহলে তারা ইতিহাসের ভুল পাঠ নিচ্ছে। কোটা আন্দোলন দমনে সরকারের বর্বরতা হয়তো চূড়ান্ত বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু মানুষ তো আগে থেকেই প্রচণ্ড ক্ষিপ্ত ছিল শেখ হাসিনা সরকারের প্রতি। আর সেই ক্ষোভের মূল কারণ ছিল দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি এবং অর্থনীতির বেহাল দশা। একটু পেছন ফিরে দেখুন, 2013 সাল থেকে পরের 9 বছর ধরে শেখ হাসিনা সরকার দুটি ভুয়া নির্বাচন, বিচার বহির্ভূত হত্যা, গায়েবী মামলা, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। মানুষ ক্ষিপ্ত হলেও রাস্তায় নামেনি। কেন? কারণ তখনও অর্থনীতি তুলনামূলক ভালো ছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। 2007-8 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারকে বিদায় নিতে হয়েছিল বৈশ্বিক মন্দা, চালের দাম 20 টাকা থেকে 40 টাকা হওয়া এবং সিডর বন্যার কারণে অর্থনীতি ভেঙে পড়ার জন্য। পেটে ভাত থাকলে মানুষ সাধারণত স্বৈরাচারও মেনে নেয়, কিন্তু পেট খালি হলে রাজপথ কাঁপিয়ে দেয়। জুলাই বিপ্লব ছিল সেই খালি পেটেরই বিস্ফোরণ। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে, জ্বালানির দাম কমে যায়। চামচারা একে বলতো হাসিনা ম্যাজিক, কিন্তু আসলে এটা ছিল বৈশ্বিক সুবিধা। সেই সময় এক বিশাল নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়, যারা খাওয়া পড়া নিশ্চিত করতে পেরেছিল। এই শ্রেণী 2014 ও 18 ভুয়া নির্বাচনে চুপ ছিল, কিন্তু 2020-তে করোনা মহামারীর সময় লকডাউন দিয়ে অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, যা বাংলাদেশের মতো ইনফর্মাল ইকোনমির দেশের জন্য আত্মঘাতী ছিল। লাখ লাখ মানুষ কাজ হারায়। ঠিক সেই সময় ব্যাংকিং খাতের নগ্ন চেহারা প্রকাশ পায়। লকডাউনের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমদানি ব্যয় বেড়ে যায়, রিজার্ভ কমতে শুরু করে। সালাম গ্যাংয়ের মতো চক্র ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করে। রেমিটেন্স ও রপ্তানির ডলার কমে যায়। 2 অযোগ্য গভর্নর ডলারের দাম 94 টাকায় কৃত্রিমভাবে ধরে রেখে কফিনের শেষ পেরেক ঠুকে দেন। আমদানিকারকরা এলসি পাচ্ছিল না, কালোবাজারে 127 টাকায় ডলার কিনতে হচ্ছিল। ফলে সব পণ্যের দাম হু হু করে বেড়ে যায়। রেমিটেন্সের ডলার ব্যাংকে না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে কালোবাজারে বিক্রি শুরু হয়। পুরো অর্থনীতি আলম ও হুন্ডি ব্যবসায়ীদের পকেটে চলে যায়। অর্থনীতির পাশাপাশি জুলাই অভ্যুত্থানের আরেক নীরব কারণ ছিল প্রাকৃতিক। এল নিনোর প্রভাবে 2018 থেকে গরম বাড়তে থাকে, 2023-24-এ চরমে পৌঁছে। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বাড়ে, কিন্তু ডলার সংকটে গ্যাস কয়লা আমদানি করা যায়নি। 2024-এর এপ্রিল-মে মাসে টানা 32 দিনের তাপপ্রবাহ নজিরবিহীন ছিল। 2023-24-এর শীতে অস্বাভাবিক বৃষ্টিতে 2 বছর ফসল নষ্ট হয়। প্রয়োজনের মুরগি 250 টাকা, ডিম 16 টাকা হয়ে যায়। গ্যাস বিদ্যুতের অভাবে শিল্প বন্ধ হতে থাকে, মানুষ গরিব হতে থাকে। এই অসহ্য গরম, লোডশেডিং ও ক্ষুধার জ্বালায় মানুষ 2024-এর জুলাইয়ে রাস্তায় নেমে পড়ে। এখন অনেকের প্রশ্ন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এত সমালোচনা সত্ত্বেও কিভাবে টিকেছিল এবং কেন গ্রামেগঞ্জে এখনও তার জনপ্রিয়তা? উত্তর সোজা, ডলার পাচার বন্ধ করার পাশাপাশি তার কপাল ছিল অসাধারণ। এল নিনো বিদায় নেয়, লা নিনা আসে।
তার সময়ে ফসল উৎপাদন রেকর্ড হয়। 2025 সালে সারা বছর মাত্র 2 দিন তাপপ্রবাহ ছিল, যেখানে 2024-এ ছিল 82 দিন। গরম কমায় বিদ্যুতের চাহিদা কমে, লোডশেডিং বিদায় নেয়, গ্যাস কয়লা আমদানির ব্যয় বাঁচে। এই স্বস্তির কারণেই প্রান্তিক মানুষ বিশ্বাস করে যে ইউনূস ভালো কিছু করার চেষ্টা করেছেন। কিন্তু ডক্টর ইউনূসের সেই কপাল হয়তো বিএনপি সরকারের জন্য নেই। আবহাওয়া বার্তা বলছে এবছর থেকে আবার গরম বাড়বে, বিদ্যুতের চাহিদা বাড়বে, গ্যাস কয়লা আমদানি বাড়াতে হবে। আর ঠিক এই কারণে মন্ত্রী টুকু আগেভাগেই বলে রেখেছেন লোডশেডিং সহ্য করাই ভালো। কিন্তু মন্ত্রী কি বোঝেন না, শিল্পে বিদ্যুৎ গ্যাস না দিলে উৎপাদন ব্যয় বাড়বে, রপ্তানি কমবে, কর্মসংস্থান কমবে। কর্মসংস্থান না থাকলে অর্থমন্ত্রী খসরুর ট্যাক্স দেবে কে? এই আত্মঘাতী নীতি নিয়ে সরকার কতদিন টিকে থাকবে? এখন পর্যন্ত আমরা দেশের অভ্যন্তরীণ সংকট, ট্যাক্স বৃদ্ধি, লোডশেডিং নিয়ে কথা বললাম, কিন্তু তারেক রহমানের সরকারের জন্য সবচেয়ে বড় বিপদের ঘণ্টা বাজছে দেশের বাইরে থেকে। বিশ্ব রাজনীতিকে নতুন মেরুকরণ শুরু হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত এখন যুদ্ধের রূপ নিয়েছে। এটি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দক্ষিণ এশিয়ার সাপ্লাই চেইনের উপর মারাত্মক প্রভাব পড়বে। এই অস্থিরতা বাড়লে বাংলাদেশের মতো ভঙ্গুর অর্থনীতির দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরেকটি টাইম বোমা টিকটিক করছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে যেতে পারে। যদি তা হয় তাহলে আন্তর্জাতিক তেলের বাজারে ধাক্কা লাগবে, জ্বালানি তেলের দাম রকেটের গতিতে বাড়বে। আমরা তো আগেই বলেছি, এই গরমে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস কয়লা আমদানি বাড়াতে হবে। তেল জ্বালানির দাম বাড়লে সব কিছু আরও জটিল হয়ে যাবে। নতুন সরকারকে বুঝতে হবে 2024-এর অভ্যুত্থান আবেগ বা কোটার কারণে ছিল না, এটা ছিল অর্থনৈতিক মন্দায় চাপে পড়া মানুষের বিস্ফোরণ। এই বিস্ফোরণ যাতে আবার না ঘটে সেজন্য সরকারকে অবশ্যই ব্যাংক খাত রক্ষা করতে হবে। এস আলম, বসুন্ধরার মতো বাটপারদের আর সুযোগ দেওয়া যাবে না। সাবেক গভর্নর এহসান এইচ মনসুরের শুরু করা অভিযান চালিয়ে যেতে হবে। ডলার নিয়ে আর কোনো এক্সপেরিমেন্ট করা যাবে না। বিদ্যুৎ খাত ঠিক রাখতে হবে। অবকাঠামো উন্নয়নে ধার করে হলেও প্রচুর খরচ করতে হবে, যাতে মানুষের পকেটে টাকা যায়, কর্মসংস্থান সৃষ্টি হয়। যদি সরকার শুধু ট্যাক্স বাড়িয়ে আর লোডশেডিং দিয়ে দেশ চালাতে চায়, তাহলে পরিণতি কি হবে তা তো স্পষ্ট, পতন নিশ্চিত। জুলাইয়ের বিপ্লব যে অর্থনৈতিক কষ্ট থেকে জন্ম নিয়েছিল, সেই কষ্ট যেন আবার না ফিরে আসে, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।